স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি পলি, আপনাকে অশেষ ধন্যবাদ। 21শে বিজনেসের সমস্ত দর্শককে স্বাগতম। জি, আমি যেমনটা বলছিলাম যে আজকে গত এক বছরে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রায় 1300 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং যদি আমি একটু উল্লেখ করি, এখানে ডিএসসির প্রধান সূচকটিও কিন্তু 37 পয়েন্টের মতো বেড়েছে। পুরো সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন? পলি, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক দিন পর আসলে অনেকগুলো সময় আমরা গত কয়েকটি বছর খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছি পুঁজিবাজার। তো হঠাৎ করেই আসলে এটি হয়নি। এখন যে স্বস্তির বাতাসটি পুঁজিবাজারে বইছে, এর নানাবিধ কারণ আছে। রাজনৈতিক পট পরিবর্তন, নতুন সরকারের হয়তো সামনে নতুন সরকার আসবে, আগমন। তারপরে আপনার ব্যাংকিং সেক্টরের যে দুর্দশা ছিল, এটি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে, ফরেন বিনিয়োগকারী বাজারমুখী হয়েছে নতুন বিনিয়োগকারী, ব্যক্তি বিনিয়োগকারী এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা এতদিন ইনঅ্যাক্টিভ ছিলেন, তারাও ধীরে ধীরে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন। যেটির আসলে সবকিছুর যোগফল হলো বাজারে আপাতত আপনি যেটি দেখছেন, যেটা আপনি বললেন যে বাজারে গত এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। যে লেনদেন হচ্ছে সবচেয়ে আমাদের কাছে এখন সবচেয়ে স্বস্তির যে জায়গাটা, এটা হলো বাজারের লিকুইডিটি বেড়েছে। বাজার লিকুইড। এখন আমি যে কোনো অ্যামাউন্টের শেয়ার কিনতে চাইলে কিনতে পারি, বা যে কোনো অ্যামাউন্টের শেয়ার বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারি। বায়ার সেলার দুটি আছে। বাজারের মানে ইন্ডেক্স কতটা বাড়লো কমলো এটি আসলে বিবেচ্য বিষয় না। আপনি যদি বাজারে আপনি টাকা নিয়ে আসেন, যে কোনো অ্যামাউন্টের কিনতে পারবেন, বা যে কোনো অ্যামাউন্ট আপনি বিক্রি করতে চাইলে আপনি সেক্ষেত্রেও বায়ার পাবেন। এটি হলো বাজারের সবচেয়ে বড় বিউটি। প্রত্যেকটি বাজারের পৃথিবীব্যাপী এই বিউটিনেসটা যখন নষ্ট হয়, তখনই আমরা বাজারকে খারাপ বলি। যেহেতু এই মুহূর্তে ওই বিউটিটা ফেরত এসছে, আমার দৃষ্টিকোণ থেকে বাজার এই মুহূর্তে আমার গত 1-2 বছর অভিজ্ঞতা বলছি, এখন সবচেয়ে ভালো সময় পার করছে বাজার নিয়ে। জি, আমি যেমনটা বলছিলাম এবং আপনিও হয়তো অবশ্যই জানেন যে আজকে টপ লুজার্সের তালিকায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের 5টি প্রতিষ্ঠানই এবং এই সেক্টরেরই। এবং নতুন আর্থিক প্রতিষ্ঠান নিয়ে যে একটা নতুন একটা সিদ্ধান্ত আসছে এবং 8টি প্রতিষ্ঠানকে ডিলিস্টেড করার একটা ঘোষণা আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে তো অনেক মানুষেরই এখানে ইনভেস্ট করা আছে, তাহলে এই মানুষগুলোর কি হবে আসলে? পলি, এখানে আসলে বিষয় হলো দুটি। একটি হলো এটি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান কতগুলো, যাদের কথা বললেন। আবার এরা পুঁজিবাজারে লিস্টেড। এখানে দুই ধরনের বিনিয়োগকারীর বিষয়। একটি হলো ডিপোজিটরের টাকা, আর তারপরে হলো স্টক মার্কেটে লিস্টেড। দেখেন, একটি কোম্পানিতে আপনি যখন বিনিয়োগ করেছেন, আপনি এই কোম্পানির মালিক সরাসরি। আমরা শেয়ার হোল্ডার বলি, যেটি আমরা বলি, কিন্তু এর শাব্দিক অর্থ হলো আপনি মালিক। আপনার মালিকানা। আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সময় যে কোনো ধরনের, যেহেতু আপনি ঝুঁকি নিয়েছেন, আপনার লাভ হতে পারে, লোকসানও হতে পারে। এটিকে আসলে মেনে নিতে হবে। কিন্তু তার আগে যে বিষয়টি, সেটি হলো যে এই কোম্পানিগুলোকে আমি মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে বা গভর্নর সাহেব যে কথাটি বলেছেন যে এই কোম্পানিগুলোকে আসলে বাঁচানো যাবে না, এগুলোকে লিকুইডেশন করতে হবে। তো এটি বড় ব্যাপার যে আগে ডিপোজিটরের টাকা ফেরত আসার সম্ভাবনা কতটুকু। ডিপোজিটররা যারা ডিপোজিট করেছেন, তারা যদি টাকা ফেরত পান, তারপরে হলো পুঁজিবাজারের লিস্টেড বিনিয়োগকারীরা কিছু পাবেন কি পাবেন না সেই কোয়েশ্চেন। তো আমি আসলে খুব সন্দিহান যে এখানে ডিপোজিটররাই তাদের মূল টাকা তো ফেরত পাবেন না, কারণ যেহেতু এই কোম্পানিগুলোতে 80-90% বা কোনো কোনো ক্ষেত্রে। আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। অনেকেই কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে নতুন করে ভাবনার একটা কথা বলছেন অনেকেই। আপনার কি মনে হচ্ছে? কি ধরনের ভাবনা? এদেরকে হয়তো আরেকবার সুযোগ দেয়া যেতে পারে, বা এই টাইপের কিছু একটা না, ভাবনা আছে। এখন আমরা যেহেতু পুঁজিবাজার নিয়ে কাজ করি, আমি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার বিনিয়োগ এই ধরনের রিস্কি জায়গায় বিনিয়োগ করবো কিনা। এখন হয়তো তাদেরকে সুযোগ দেওয়া যাবে যে কোম্পানির আসলে 90-99% টাকাই হাওয়া হয়ে গেছে, যে হাজার হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এইগুলোকে ফেরত আসার পরে আমি এখান থেকে লাভ পাবো কি পাবো না, এখন এই সিদ্ধান্তটি টোটালি আমার। পুঁজিবাজারে আমরা যারা বিনিয়োগ করতে আসি, আমাদেরকে কেউ কখনো জোর করে বাধ্য করে না বিনিয়োগ করতে। আমি আমার নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করি, আবার নিজের সিদ্ধান্তেই বিনিয়োগ থেকে বেরিয়ে আসি। এখন আমাদের দেখার বিষয় হলো যে বাজারের
আপনি কি শেষ বিনিয়োগকারী হবেন কিনা, যার হাতে এই শেয়ারটি থাকবে আপনি পরবর্তীতে আর নতুন কোনো বায়ার পাবেন না। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমি রিসেন্ট একটি মানে যেটি সর্বশেষ হয়েছে, যেমন ইউনাইটেড এয়ারও এরকম নানান ধরনের প্রলোভন দেখিয়ে দেখিয়ে আমরা বিক্রি করেছে, কেনাবেচা হয়েছে। কিন্তু শেষ যে ব্যক্তির হাতে এখন শেয়ারটি আছে, ওনার আসলে আপনি বিনিয়োগের অবস্থাটা যদি চিন্তা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন এক্ষেত্রে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটি শেষ ব্যক্তি হব কিনা। আরেকটা বিষয় নিয়ে আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংক চাইলে এই কোম্পানিগুলোকে নিয়ে আবার নতুন করে ভাবতে পারে কিনা। দেখেন, এটি অনেক বড় বিষয়। জি এটি মানে আমাদের মতো ক্ষুদ্র মানুষ এটি মন্তব্য করাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার, কারণ এখানে দেশের ইকোনমি জড়িত। জি আমরা আমাদের স্বার্থের কথা এখানে বলবো। দেশের ইকোনমির কথা যদি চিন্তা করেন, আবার ভবিষ্যৎকেও যদি আপনি দেখেন, যে এখন যদি একটি কোম্পানিকে তারা বন্ধ করে দেয়, ভবিষ্যতে হয়তো এই ধরনের ঘটনা না ঘটার একটি ইনসিডেন্স তৈরি হবে, যে যে কোনো জায়গায় আমি টাকা বিনিয়োগ করব না, বা টাকা বিনিয়োগ করলে কি হবে এটির পরিণতি যদি আমরা দেখতে পাই, তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য একটা সুযোগ বা সুবিধা যেটি বলেন তৈরি হবে। তো এক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক কি করবে এটি বাংলাদেশ ব্যাংকের বিষয়। জি আমরা আমাদের শুধুমাত্র পুঁজিবাজার কেন্দ্রিক যেগুলো সিদ্ধান্ত বা আমরা ভালো মন্দ দু চারটি কথা যেগুলো বলি, আমরা পুঁজিবাজার সংক্রান্ত কথা বলে এখানে মন্তব্য করতে পারি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিষয় মন্তব্য করাটা আসলে ঠিক হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে শেয়ার বাজার, এটা কিন্তু বড় ধসের পরেও কিন্তু এরা আবার ফিরে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে আসলে আমাদের পুঁজিবাজারটাকে আবার চাঙা করতে পারি কিনা। না, পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে উদাহরণ দিলে আমরা এখানে আমরা ওই ধরনের এখানে দেখতে পাচ্ছি না। দেখেন, স্বাভাবিকভাবেই আমাদের বাজারে যে অবস্থা এসছিল, একদম প্রায় 95% শেয়ার ছিল চরম ডিসকাউন্টে। সেই ডিসকাউন্ট শেয়ারে যে বাড়বেই এটি আসলে বলাই অপেক্ষা রাখে না। আমরা সেটি এখন যাচ্ছে। সব পাকিস্তানে কি হয়েছে, পাকিস্তানে বা শ্রীলঙ্কাতে যেটি হয়েছে আর আমাদের বাংলাদেশে যেটি হয়েছে, দুটির ভিতরে একটি মানে আপনাকে ক্ষুদ্র একটি তফাৎ বলি। পাকিস্তান বা শ্রীলঙ্কাতে যেই বাজারে যে কোম্পানিগুলো লিস্টেড, আমাদের মতো এত জাঙ্ক শেয়ার লিস্টেড হয়েছে কিনা এটি আসলে দেখার বিষয়। আমরা যদি জাঙ্ক শেয়ার লিস্টেড করি তাহলে আসলে আমরা ওই ধরনের বাজার কোনোদিন পাবো না। কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, আসার কথা, যে ইদানিং আমাদের ভালো ভালো কিছু কোম্পানি বাজারে লিস্টেড হওয়ার ব্যাপারে আমাদের স্টক এক্সচেঞ্জ, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারাও চেষ্টা করছে যে সরকারের অন্তত এই সামনের 2-1 বছরের ভিতরে যদি 10-12-15টি ভালো কোম্পানি আমরা বাজারে লিস্টেড করতে পারি, আমরাও হয়তো সেই ধরনের বাজার দেখতে পাবো। এটি আসলে খুব বড় কোনো বিষয় না বাজারে। সবশেষে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে পুঁজিবাজারকে চাঙা করতে আসলে মার্জিন ঋণে একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। বিষয়টি আমি একদম প্রথমে বলি, এটা আমরা মানে একদম প্রত্যেকে আমরা বলছি যে মার্জিন বাজারের জন্য জি সবচেয়ে ক্ষতির একটি জিনিস, যেটিকে নিয়ন্ত্রক সংস্থাও বলে যে বাজারের ক্যান্সার। বাজারের এই ক্যান্সারকে বাঁচায় যদি রাখতে হয়, নতুন আসলে যে রুল, এই রুলটাও আমাদের এই ক্যান্সারকে সারাতে পারবে না। জি এটিকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা যারা মার্জিন দেই বা যারা মার্জিন গ্রহণ করি, তাদের মধ্যে যেমন আমি একটু ছোট্ট একটি উদাহরণ দিই, যে 5 লক্ষ টাকা হলে মার্জিন নিতে পারবে, এইটি একটি বড় ধরনের ডিবাকেল নিয়ে আসবে। কারণ 5 লক্ষ টাকা এখন খুব বড় কোনো টাকা না। জি এখানে আরো অনেক বড় কিছু নিয়ে আসতে হবে। আর যে ধরনের মার্জিন রুল যেটি খসড়া হয়েছে, এটি এখনো পরিপূর্ণ হয়নি। এটি আইন আকারে আসতে আসার সময় লাগবে। আমরা এখন এগুলো নিয়ে মানে পর্যালোচনার মধ্যে আছে। এগুলো কিছু সংযোজন হবে, কিছু বিয়োজন হবে। তো মার্জিন রুলের বিষয়ে আসলে আরো অনেক বেশি টাইট হওয়া উচিত, কারণ এই মার্জিন দিয়ে বাজারকে কোনোদিন রক্ষা করা যাবে না। বাজারকে রক্ষা করতে হলে মার্জিন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাজার ইকুইটি বাজার, এখানে ইকুইটিতেই থাকতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে আমরা আসলে এখানে শেষ করতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কথা মতো আজকে যারা সাধারণ বিনিয়োগকারী আছেন তারাও হয়তো এই বিষয়টাতে একটু অবগত থাকবেন। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। অশেষ ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।